স্যার, বিজনেসের ক্লাস। আরুষ মাথা নাড়তেই ছেলেটা ওকে একটা কাউন্টার দেখিয়ে বলে, ওয়েলকাম স্যার। এদিকে আরুষ মৃদু হেসে ভারী ট্রলি ব্যাগটা টেনে নিয়ে কাউন্টারের সামনে দাঁড়ায়। তারপর জিন্সের সামনের পকেট থেকে পাসপোর্টটা বের করে কাউন্টারে থাকা ছেলেটার হাতে দেয়। ছেলেটা বিনয়ের গলায় বলে, স্যার, একটা মিনিট সময় দিবেন? আরুষ মাথা নাড়ে। বিজনেস ক্লাসে ভ্রমণের এই সুবিধা, সব জায়গায় খাতির পাওয়া যায়, মানুষ শেষ পর্যন্ত টাকার বশ, ভাবে আরুষ। এমন সময় একটা বোরখা পরা মেয়ে ট্রলি ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে ওর পাশে এসে দাঁড়ায়। আরুষ বিরক্ত হয়ে একবার তাকায়। এদেশের মানুষ কবে ডিসিপ্লিন শিখবে? বোরখা পরা মেয়েটা তাড়াহুড়া করে নিজের পাসপোর্টটা কাউন্টারে বাড়িয়ে দিয়ে অনুনয়ের গলায় বলে, এক্সকিউজ মি, আমার সিটটা ওনার পাশে একসাথে দেবেন, আমরা একসাথে যাচ্ছি। এদিকে কাউন্টারে ছেলেটা আরুষের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই ও অবাক চোখে মেয়েটার দিকে তাকায়। আপনি মনে হয় ভুল করছেন। মেয়েটা ওর দিকে ঘুরে এবার মুখের নেকাপ একটু খুলে, তারপর ভ্রু কুচকে বলে, ভুল করছি? এদিকে আরুষের চোখ ছানা বড়া হয়ে যায়। রাজন না এখানে? অবিশ্বাস নিয়ে তাকায় থাকে, তারপর চোখ বড় বড় করে তোতলানো গলায় বলে, আপনি আমস্টারডাম যাচ্ছেন, কিন্তু কিভাবে, কেন? রাজন না ততক্ষণে মুখের নেকাপ পরে নিয়েছে, আলতো করে বলে, আপনার প্রশ্নের উত্তরগুলো পরে দিয়ে আপাতত চেক ইন করি একসাথে। আরুষ এবার মাথা নাড়ে, ঘুরে কাউন্টারে ছেলেটার দিকে তাকিয়ে খুশি খুশি গলায় বলে, হ্যাঁ, আমরা একসাথেই যাচ্ছি। পাশাপাশি দুটো সিট হলে খুব ভালো হয়। কাউন্টারের ছেলেটা মুচকি হাসে, এদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। ও দ্রুত হাতে চেক ইনের ফর্মালিটি সারে, তারপর দুজনকে বোর্ডিং পাসগুলো বুঝিয়ে দেয়, সাথে এয়ারপোর্ট লাউঞ্জের কুপন। আরুষ ওর হাত ব্যাগে বোর্ডিং পাসগুলো রেখে বলে, চলুন ইমিগ্রেশন সেরে ফেলি। আমার এখনও বিশ্বাস হচ্ছে না আপনি আমস্টারডাম যাচ্ছেন। রাজনা টুক চোখ টিপে বলে। ছুঁয়ে দেখতে পারেন, আমিই যাচ্ছি আপনার সাথে। আরুষ কেমন সংকুচিত হয়ে যায়, ও ভেবে পায় না এটা কি করে সম্ভব। ইমিগ্রেশন লাইনে রাজনা প্রথমে এগোয়। ইমিগ্রেশন অফিসার কি যেন বলে, রাজনার মুখে নেকাব একটু খুলে হাসে। অফিসারের বিস্মিত মুখ দূর থেকে দেখতে পায় আরুষ। খুব দ্রুতই ওর ইমিগ্রেশন হয়ে যায়। অফিসারটা একটা সাদা কাগজ বাড়িয়ে দিতে রাজনা তাতে কি যেন লিখে দেয়, নিশ্চয়ই অটোগ্রাফ। আরুষ হাসে, এমনটাই তো হবার কথা, এত বিখ্যাত একজন শিল্পী। রাজনা ওর সাথে যাচ্ছে কেন? এই জন্যই বুঝি সেদিন বারবার ও কোন ফ্লাইটে যাচ্ছে জানতে চাচ্ছিল। আর আজকে ওর বেরোবার আগে দুবার ফোন দিয়েছিল কখন বেরোবে। তার মানে পুরোটাই প্ল্যান করে আসা। রাজনার মতো এমন খ্যাতিমান শিল্পী ওর পিছু কেন নেবে? যদিও ভীষণ ভালো লাগছে, কিন্তু সেই সাথে ভয়ও হচ্ছে। জীবনে অযাচিতভাবে কিছু পেতে নেই, তাতে কষ্ট পেতে হয়। রাজনার হয়তো একটা মুহূর্তের খেয়াল, যেটা ওর জন্য নতুন করে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কথাবার্তা ভাবতেই মুখটা গম্ভীর হয়ে যায়। ইমিগ্রেশন শেষ করেও বাবাকে ফোন দেয়। আব্বা, ইমিগ্রেশন হলো? আপনি খেয়েছেন? ওপাশ থেকে রায়হান উত্তর দেয়, হ্যাঁ খেয়েছি। তোর ফ্লাইট তো একটাই, প্লেনে উঠে একটা ফোন দিস। আরুষ কৃত্রিম রাগের গলায় বলে, আপনি তো এত রাত জেগে থাকেন না, ঘুমিয়ে পড়েন। ওপাশ থেকে নরম গলা পাওয়া যায়, অসুবিধা নেই, তুই একটা ফোন দিস। আরুষের মনটা নরম হয়ে যায়। আচ্ছা আব্বা। ফোনটা রাখতেই রাজনা জিজ্ঞাসা গলায় বলে, কি বাবার সঙ্গে বুঝি কথা হলো? আরুষ মাথা নাড়ে, তারপর বলে, চলুন বলাকা লাউঞ্জে যাওয়া যাক। ওরা দোতলায় উঠে বলাকা লাউঞ্জে চলে আসে। পরিপাটি সুন্দর একটা লাউঞ্জ। আরুষ একটা জুস আর কিছু বাদাম নেয়। রাজন্য অবশ্য ভারী খাবার নেয়, তাহারি, তেহারি, সালাদ আর জুস। কৈফিয়ত দেবার গলায় বলে, আমি ডিনার করে আসিনি, আপনি আবার আমাকে খাদক ভাববেন না। আরুষ হাসে, না না, সেটা কেন ভাববো। আসুন ওই কোণের দিকে বসি। কিন্তু খেতে কি একটা বিপত্তি হয়। মুখের নেকাব খুলতেই লোকজন উৎসুক চোখে তাকায়। কয়েকজন এগিয়ে এসে সালামও দেয়, অটোগ্রাফের আবদার করে। তার সেসব আবদার হাসি মুখেই মেয়েটার রাজন্যা। একটাই স্বস্তি, এই লাউঞ্জে এখন ভিড় কম। খাওয়া শেষে ওরা দুজন কফি নিয়ে বসে। আরও সব চোখের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, আপনি আমস্টারডাম যাচ্ছেন কেন? আর আমাকে তো একবারও বলেননি। রাজন্যা মুচকি হাসে, বলছি আসলে ব্যাপারটা পুরোই কাকতালীয়। আপনি সেদিন যখন বললেন 7 তারিখ আমস্টারডাম যাচ্ছেন, সেই দিনই চমকে উঠেছিলাম। আমার 6 তারিখ যাবার কথা ছিল আমস্টারডাম, আমার একটা কনসার্ট আছে, আশেপাশের বাংলাদেশি কমিউনিটি আয়োজন করেছেন। ভাবলাম এতটা যখন মিলেই গেল, তখন একটু কষ্ট করে তারিখটা একদিন না হয় পিছিয়েই দিলাম। তাতে যেটা হবে, আমার একটু চাপ পড়ে যাবে। আজ গিয়ে সরাসরি কনসার্টে পারফর্ম করতে হবে। শনি আর রবি এই 2 দিন আমার কনসার্ট ছিল। আমার পুরো টিম আগেই চলে গিয়েছে। আরুষ স্তম্ভিত হয়ে যায়। শুধু ওর সাথে যাবে বলে একটা দিন পর টিকিট পরিবর্তন করেছে।
ও সহানুভূতির গলায় বলে, আহা, একটা দিন আগে গেলে তো রেস্ট নিয়ে ভালো মতো পারফর্ম করতে পারতেন। রাজনা চোখ পাকিয়ে বলে, কেন? আপনার সাথে যাচ্ছি এটা বুঝি পছন্দ হচ্ছে না? আরও সেই প্রথম সহজ হয়। ও প্রাণখোলা গলায় বলে, ভীষণ পছন্দ হচ্ছে, কিন্তু আপনার সেই গীতিকার বন্ধুটি কই? উনি আসেননি? রাজনা ফিচের হাসি হাসে। আসার কথা ছিল, দিন 7 আগে যখন পাসপোর্ট পেল তখন দেখে ভিসা রিজেক্ট করেছে। এমন কখনো হয়নি, সবই উপরওয়ালার ইচ্ছা। কথাটা বলে রাজনা হাসতে থাকে, আর তাতে করে আরুষের বুকের ভেতর একটা নরম ভালো লাগা ধীরে ধীরে জায়গা করে নিতে থাকে। প্লেনে উঠে আরুষ বাবাকে একটা ফোন দেয়, রাজন্না এবার মাকে ফোন দেয়। কথা বলা শেষে প্লেন যখন ফ্লাই করার জন্য মূল রানওয়েতে প্রবেশ করে, ওরা দুজন শক্ত করে বসে। প্লেনটা দৌড়াচ্ছে, মুহূর্তে এই গতিটা তীব্র হয়। আরুষ টের পায় ওর ডান হাতটা রাজনা খামচে ধরেছে, চোখ বন্ধ, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। অনেকেরই এমন হয়, ফোবিয়া আছে। প্লেনটা যখন আকাশে উড়ে একটু স্বস্তি হয়, রাজনা ধীরে ধীরে চোখ খোলে। তারপর লাজুক হাসি হেসে ধরে থাকা হাতটা ছেড়ে দেয়। বিব্রত গলায় বলে, আমার আসলে খুব ভয় করে প্লেনে ওঠার নামবার সময়, সরি। আরুষ দুষ্টুমি করে বলে, কোনো সমস্যা নেই, শুধু আপনার হাতের নখগুলো কেটে ফেলতে হবে, না হলে যার হাত খামচে ধরবেন তার খবর হয়ে যাবে। রাজন্না লজ্জা পায়। এ মাছি, আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? আরুষ হেসে বলে, আরে না, আপনার মতো দুষ্টুমি করলাম, এটার বিনিময়ে একটা গান শুনিয়ে দিবেন। আমস্টারডাম গিয়ে ওখানকার ক্যানেল ক্রুজ নাকি খুব সুন্দর, তখন না হয় যতবার খামচে ধরবেন ততটা গান শুনিয়ে দিলেন। রাজন্না এবার উৎসাহের গলায় বলে, ইয়েস, একদম ঠিক বলেছেন, আমি সোমবার নাগাদ ফ্রি হয়ে যাব। আপনি? আরুষ মাথা নেড়ে বলে। আমিও তাই। রাজন্না চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। তাহলে মঙ্গলবার আমি ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা, আপনি কবে ফিরে যাচ্ছেন? আমি ভেবেছিলাম কনসার্ট করেই ফিরে যাব। আপনাকে পেয়ে মনে হচ্ছে আরও 2-1টা দেশ ঘুরে যাই, বিশেষ করে প্যারিস। কি যাবেন তো? আরুষ মনে মনে ঠিক এই কথাটাই ভাবছিল। জীবন কখনো এমন করে সুন্দর একটা মুহূর্ত এনে দেবে কখনোই ভাবেনি। রাজন্নার মতো মানুষের সঙ্গে ইউরোপের শহরগুলো ঘুরে দেখার আনন্দই আলাদা। হোক না একটু ব্যতিক্রম, হয়তো জীবন কখনোই আর এমন সুন্দর করে ধরা দেবে না। একা একাই নিঃসঙ্গ জীবনে হাফ ধরে গেছে। আরুষ মাথা নেড়ে সম্মতির গলায় বলে। হ্যাঁ তো। প্রায় 5.5 ঘন্টা পর এমিরেটসের ফ্লাইটটা যখন দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছে, ততক্ষণে স্থানীয় সময় সকাল 4:30। আরুষ নরম চোখে তাকায়। রাজনা ওর ডান হাতে হেলান দিয়ে ঘুমোচ্ছে। পুরোটা সময় আরুষ সচেতনভাবে নড়াচড়া করেনি, পাছে বেচারির ঘুম যদি ভেঙে যায়। কিন্তু এখন তো ডাকতেই হয়। আরুষ গলা খাকারে দিয়ে ডাক দেয়, রাজন্না, আমরা দুবাই এসে গেছি। রাজন্না ধীরে ধীরে চোখ মেলে। প্রথমটায় ঠিক ঠাউর করে উঠতে পারে না ও কোথায় আছে। তারপর যখন বুঝতে পারে তখন যেন একটু লজ্জায় পায়। ইস, ওনার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। আহারে, বেচারা নিশ্চয়ই সারা রাত ঘুমোতে পারেনি। না, ছোট ছোট অনেকগুলো ঋণ জমে গেছে। ও লজ্জিত গলায় বলে, আপনি বুঝি আমার যন্ত্রণায় ঘুমাতে পারেননি? আরুষ মজা করে বলে, নখের দাগ বসে যাবার চেয়ে এটা বরং ভালো ছিল। আপনি ঘুমিয়ে না থাকলে তো প্লেন ল্যান্ড করার সময় আবার খামচি খেতে হতো। রাজনা আবার লজ্জা পায়। আরুষ এবার তাড়া নিয়ে বলে, চলুন এবার নামি। ওরা যার যার হাত ব্যাগ নিয়ে নেমে পড়ে। এখানে ট্রানজিট 4.25 ঘন্টা। লাউঞ্জে গিয়ে আরাম করে ঘুমাতে হবে ভাবে আরুষ। এয়ারপোর্টে লাউঞ্জটা খুঁজে পেতে কিছুটা সময় চলে যায়। তারপর ব্যাগগুলো রেখে আরুষ বলে, একটু ফ্রেশ হয়ে নেই, তারপর নাস্তা করে ঘুমাবো। এবার আপনি জেগে থাকবেন, ব্যাগ পাহারা দেবেন। রাজন্না হাসে। হ্যাঁ, আমার আর না ঘুমালেও চলবে। আরুষ ওয়াশরুমের দিকে পা বাড়ায়। রাজন্নাও। ফ্রেশ হতে একটু সময় লাগে আরুষের। চোখে মুখে পানি ছিটে দিতেই ঘুমটা কেটে যায়। মাথার চুলে ভেজে আঙুল চালিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে নিজের চেহারাটা একবার দেখে। ওর প্রতি মুগ্ধ হওয়ার মতো কোনো কিছু কি আছে? নিজের বসা জায়গায় ফিরে আসতে ও থমকায়। আরে, এখানে দেখে অন্য আরেকটা মেয়ে এসে সিট দখল করে বসে আছে। আশ্চর্য তো, রঙিন একটা টপস আর জিন্স পরা আধুনিক একটা মেয়ে। এ আবার কোথা থেকে হলো? কাছে গিয়ে কিছু বলতে যেতে ওর চোখ কপালে ওঠে, মুখ হা হয়ে যায়। ওর এমন ভ্যাবাচাকা খাওয়া অবস্থা দেখে রাজন্না হি হি করে হেসে ফেলে। কি চিনতে পারেননি বুঝি? আরে মশাই, আমি রাজন্না। ভাবলাম এখন আর বোরকা পরার দরকার নেই। এই দুবাই এয়ারপোর্টে নিশ্চয়ই আমার জন্য ভিড় জমবে না। আরুষ বসতে বসতে বলে, আমি তো চিনতেই পারিনি, ভাবলাম আমাদের সিট দখল করার জন্য এই অর্বাচীন মেয়েটাকে বকুনি দিব। রাজন্না সামনে ঝুঁকে আসে।
আবদারের গলায় বলে। প্লিজ বকা দিন। আরুষ হাসে। সুন্দর লাগছে আপনাকে। এখন নাস্তা করবেন নাকি আরেকটু পরে? রাজন্যা মাথা নাড়ে। আপনি নাস্তা করে ঘুম দিন, আমি পরে করব। আরুষ এবার উঠে দাঁড়ায়। আচ্ছা নাস্তা নিয়ে আসি, ইচ্ছে হলে আমার প্লেট থেকে না হয় একটু খেলেন। রাজন্যা মাথা নাড়ে, মনে মনে বলে। এটাই তো চাচ্ছিলাম, মনের কথাগুলো আর মুখে বলা হয় না। আরুষ দুটো সিদ্ধ ডিম, ব্রেড, বাটার, একটু নুডলস আর একটা বাটিতে স্যুপ নিয়ে আসে। একটা ডিমের খোসা ছাড়িয়ে তাতে একটু লবণ ছড়িয়ে দিয়ে বলে, নিন একটু প্রোটিন খান। রাজন্যা হাত বাড়িয়ে ডিমটা নেয়। ছোটবেলায় মা এমন করে ডিমের খোসা ছাড়িয়ে লবণ মাখিয়ে দিত। বড় হয়ে যাওয়ার পর এই ছোট ছোট আদরগুলো হারিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আলতো করে ডিমে কামড় দেয়। খেতে খেতে বলে, আচ্ছা, আপনি কোন হোটেলে উঠেছেন? আরুষ একটু মনে করে বলে। হোটেল হলিডে ইন। আপনি? রাজন্যা উত্তর দেয়। আমি রেডিসন ব্লু হোটেলে। আচ্ছা, আমি গিয়ে একটা সিম নিয়ে নেব, আপনার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিয়ে রাখবো। আরুষ মাথা নেড়ে বলে। আচ্ছা, আমি অবশ্য দেশ থেকে আসার সময় রোমিং করে নিয়ে এসেছি, আগের নম্বরেই পাবেন। রাজন এবার আবদারের গলায় বলে। তাহলে কিন্তু সেই কথাই রইলো, এবার আপনার সঙ্গে ইউরোপ ঘুরে বেড়াবো, ঠিক আছে? আরুষ ফুরফুরে মেজাজে বলে। হ্যাঁ একদম ঠিক আছে। কেন যেন মনের সংকেতগুলো এখন অনেকটাই কমে এসেছে। হয়তো বিদেশ বিভূয়ে মানুষের মনের রসায়ন সে দেশের অনুপাতে পরিবর্তিত হয়। মনের ভেতর শিকলবন্দি সুন্দর ইচ্ছেগুলো ডানা মেলে আকাশে। দুবাই থেকে আমস্টারডামগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটা যখন আকাশে ডানা মেলে ঘড়িতে, তখন স্থানীয় সময় সকাল 8:10। 7.5 ঘন্টা আকাশে উড়ে তবে আমস্টারডাম শহরেই পৌঁছাবে। কিন্তু ওদের দুজনে মনের অব্যক্ত কথাগুলো ঠিকঠাক বন্দরে পৌঁছবে কিনা তা ওরা জানে না। কিন্তু ওদের মন ভীষণ করে চাচ্ছে ইচ্ছেগুলো এবার ডানা মেলুক পরস্পরের হৃদয়ের নীল আকাশে। এদিকে বাইরে চকচকে রোদ দেখে যে কেউ ধোকা খেতে পারে। মনে হবে বাইরে বুঝি আরামদায়ক গরম, কিন্তু আদতে তা না। বাইরে এখন তাপমাত্রা 10-এর কাছাকাছি। ভোরে আরও কম ছিল, 7 ডিগ্রির মতো। কাঠের ঐতিহ্যবাহী মাঝারি সাইজের একটি পাহাড়ি নৌকা আমস্টারডাম ক্যানেলে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। রাজন্যা উৎসাহ নিয়ে দুপাশের সুরম্য অট্টালিকা দেখছিল। আমস্টারডামে ক্যানেল ক্রুজ খুব জনপ্রিয়। পুরো শহরটা ক্যানেল দিয়ে পরিবেষ্টিত। এত সুন্দর শহর বুঝি আর হয় না। রাজন্যা উচ্ছ্বাসিত গলায় বলে ওঠে। রাজন্যা আজ কালো লং কোট পরেছে, হাতে হাত মোজা, মাথায় উলের টুপি। খুব সুন্দর লাগছে ওকে, একদম ইউরোপিয়ানদের মতো। আরুষ গায়ের ভারী জ্যাকেটটা ঠিক করে নিয়ে বলে। হ্যাঁ আসলেই, ওই হাউসবোটগুলো দেখেছেন? একটু একটু পর পর বড় বড় কিছু বোট ক্যানেলের পাড় ঘেঁষে রাখা, এগুলোকে হাউস বোট বলে। তাতে রাত্রে যাপনের ব্যবস্থা আছে। অনেকে শখ করে 1-2 রাত থাকেও। রাজন্যা বাচ্চাদের মতো খুশি গলা বলে। এক রাত এটাতে থাকতে পারলে ভালো লাগতো। কেন যেন এবার সব কিছুতে একটু বেশি বেশি ভালো লাগছে রাজন্যার। সেটা বুঝি আরসের কারণেই। একজন গাইড পুরো শহরের বর্ণনা দিয়ে যাচ্ছেন। এই বোটটা মূলত 6 জনের জন্য, কিন্তু ওরা শুধু 2 জনের জন্য ভাড়া করেছে। হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে। পুরো ক্রুজটা ঘন্টা 1.5-এর। এখান থেকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত আনা ফ্র্যাঙ্কের ডায়েরি লেখা মেয়েটা, ওর বাড়ি দেখতে যেতে হবে। বোটটা চলতে চলতে একটা জায়গায় এসে থামে। গাইড ওদের নিয়ে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। তারপর বলে। রাজনা মন খারাপ নিয়ে তাকিয়ে থাকে। নিজেকে আনা ফ্র্যাঙ্কের জায়গায় কল্পনা করে। আশেপাশে জিউসদের বাড়িঘর, এটাকে জিউস ভিলেজ বলে। ওরা হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখে। দুপুরে ওরা ম্যাকডোনাল্ডসের লাঞ্চ সারে। তারপর চলে যায় ভ্যান গগের মিউজিয়াম দেখতে। পুরোটার সময় আরুষ মুগ্ধ হয়ে শুধু রাজন্যার কথা শুনে যায়। ওর এখানকার কনসার্ট নাকি খুব ভালো হয়েছে। ও নিজেও নিজের পারফরমেন্সে সন্তুষ্ট। সন্ধ্যের দিকে মিউজিয়াম থেকে বেরিয়ে আরুষ এবার জিজ্ঞাসু গলায় বলে। এবার কোথায়? কাল তো ভোরে প্যারিসের ট্রেন। আজ আর ঘোরাঘুরি না করে হোটেলে ফিরে বিশ্রাম নেই। এখানে এসে প্যারিসের ট্রেনের টিকিট কেটেছে। আমস্টারডাম থেকে প্যারিসে যেতে মোট 3 ঘন্টা লাগে, কিন্তু ট্রেনের টিকিটের খুব বেশি দাম পড়ে। কিন্তু রাজন্যা ট্রেন ছাড়া যাবেই না। রাজন্যা দুষ্টুমি করে বলে। এত অল্পতেই ক্লান্ত হয়ে পড়েছেন? আসল জায়গায় তো যাইনি আমরা। আরও জিজ্ঞাসু গলায় বলে। কোথায় যাওয়া হয়নি? রাজন্যা রহস্যের গলায় বলে। আছে একটা জায়গা, আপনাকে আগে বললে হয়তো যাবেন না, তাই আপাতত রহস্যই থাকুক। কথা শেষ করে রাজন্যা একটা ট্যাক্সি দাঁড় করায়। তারপর আরুষকে নিয়ে উঠে পড়ে। ট্যাক্সি ড্রাইভারের উদ্দেশ্যে বলে।
DYLN। আরুষ কেমন ধন্দে পড়ে যায়। রাজনা ওকে কোথায় নিয়ে যাচ্ছে? মিনিট 20 পর ট্যাক্সি ক্যাবটা থামে। ভাড়া মিটিয়ে নামতেই চোখ ধাঁধিয়ে যায়। নিয়ন বাতির আলোতে আলোকিত একটা রাস্তা, দুধার জুড়ে দালান কোঠা, এক পাশ দিয়ে ক্যানাল বয়ে গেছে। রাজনা কোনো কথা না বলে হাঁটতে থাকে। আরুষ পিছু পিছু হাঁটতে হাঁটতে দুপাশের বিল্ডিংগুলো দেখতে থাকে। একটা ধাক্কা লাগে চোখে। প্রতিটা বিল্ডিংয়ের নিচে কাঁচ ঘেরা এক একটা রুম। ভেতরে মোহনীয় লাল বাতিই জ্বলছে, আর তার ভেতরে অনিন্দ সুন্দর সব মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের বুকের অনেকটা অনাবৃত, অনেকে মিনি স্কার্ট পরা, পায়ে কালো হাই হিল জুতো অথবা বুট। এ যেন ছবিতে দেখা পরিচিত কোনো দৃশ্য। হঠাৎ করে মনে হয় এটা নিষিদ্ধ এলাকা। রাজন্না ওকে এখানে নিয়ে এসেছে। আরও সেবার জোর পায়ে সামনে এগিয়ে এসে ওর পথ রোধ করে দাঁড়ায়। তারপর জেরা করার ভঙ্গিতে বলে, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এটা কি রেড লাইট এরিয়া? রাজন্না চোখে মুখে কৌতুক ফুটে ওঠে। হ্যাঁ, এটা পৃথিবীর বড় কয়েকটা রেড লাইন এরিয়ার মধ্যে একটা। কেন, আপনার অস্বস্তি হচ্ছে? আরুষ অস্বস্তি নিয়ে বলে, কিন্তু এখানে আসার খুব দরকার ছিল। এটা তো নিষিদ্ধ এলাকা। রাজনা হিহি করে হাসে, তারপর বলে, আরে মশাই, এটা আমস্টারডামের সবচেয়ে প্রসিদ্ধ একটা ট্যুরিস্ট প্লেস। প্রথমবার এখানে এসে আমিও আপনার মতো বলেছিলাম। ভালো করে খেয়াল করলে দেখবেন প্রতিটি বিল্ডিংয়ের উপরে তলাগুলোতে ভদ্র মানুষেরা বসবাস করে। শুধু নিচের তলাগুলোতেই এই ব্যবস্থা। ওরা এই পেশাকে সম্মানের সঙ্গেই দেখে। প্রতিদিন অনেক ট্যুরিস্ট এটা দেখতে আসে। স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে পর্যন্ত নিয়ে আসে। হাজার হলেও এটা পৃথিবীর আদিম ব্যবসা। আচ্ছা, আপনারা পুরুষরা মেয়েদের শুধু একটা মাংসপিণ্ডই মনে করেন, তাই না? মেয়েদের বাহ্যিক সৌন্দর্যটাই আপনাদের কাছে সব। আরুষ থমকায়। কেন যেন রাজনার ওপর এখন রাগ হচ্ছে। প্রথমত ওর সঙ্গে এমন একটা জায়গা আসাটা ভীষণ অস্বস্তির। তার উপর এখন যে প্রশ্নটা করলো তাতে আরও মেজাজ খারাপ হচ্ছে। আরও উষ্ণ গলায় বলে, আর মেয়েদের কাছে ছেলেদের আর্থিক সঙ্গতিটাই সব। সেটার কি হবে? রাজনা ব্রু কুচকে তাকায়। কে বললো এই কথা? সব মেয়ে এমন না। আরুষ জেদি গলায় বলে। সব ছেলেও অমন না। রাজনা নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ছোট্ট করে বলে। এরপর খুব একটা কথা হয় না। পুরোটা জায়গা ওরা ঘুরে দেখে। নানা রং বেরঙের নানা জাতির সব মেয়ে অর্থের বিনিময়ে পুরুষের মনোরঞ্জনের নিমিত্তে নিজেদের সাজিয়ে রেখেছে। হাঁটতে হাঁটতে ক্যানেলের পাশে একটা নিরিবিলি বেঞ্চে বসে। রাজনা ক্লান্ত গলায় বলে, একটু বসি, পা ধরে গেছে। আরুষ মাথা নেড়ে সায় দিয়ে বসে। অনেকখানি জায়গা ফাঁক রেখে রাজনা আহত চোখে একবার তাকায়, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, আপনি তখন ওই কথাটা কেন বললেন? আরুষ ভ্রু কুচকে বলে। কোন কথাটা? রাজনা আলতো গলায় বলে, ওই যে বললেন মেয়েরা ছেলেদের আর্থিক সঙ্গটাই বেশি দেখে। আরুষ মাথা নেড়ে বলে, কিছু না, এমনিতে। রাজনা ওর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আপনাকে কেউ দুঃখ দিয়েছিল? আরুষ ঝট করে ঘুরে তাকায়। ধীরে ধীরে মুখ গম্ভীর হয়ে যায়। রাজনা এবার ওর দিকে খানিকটা সরে এসে বলে, আমার জীবনে এমন একটা কষ্টের গল্প আছে। ভালোবেসে যাকে বিয়ে করেছিলাম সে আমাকে শুধুমাত্র একটা মাংসপিণ্ড ভাবতো। তখন আমি অতটা বিখ্যাত হইনি। স্বামী সংসার ধ্যান জ্ঞান ছিল। একদিন সেই মানুষটা বিশ্বাস ভঙ্গ করলো, নতুন একজনের প্রেমে মজলো। আমি বেরিয়ে এলাম সেই সম্পর্ক থেকে। তখন থেকে নিজের শরীর নিয়ে আমি হীনমন্যতায় ভুগতাম। আমার শরীর নিশ্চয়ই ছেলেদের টানে না, এই ভুল ভাবনাটা আমার পিছু ছাড়ে না। আরুষ অবাক হয়ে ওর গল্প শুনে। তার মনে রাজন্য ওর মতো পোড় খাওয়া মানুষ। চোখে মুখে সহানুভূতি ফুটে ওঠে। ও নরম গলায় বলে, শরীর না, মনটাই আসল। আপনি এই ভুল ভাবনা থেকে বেরিয়ে আসুন। রাজনা ম্লান হাসে। আপনি কি আপনার ভুল ভাবনা থেকে বেরিয়ে আসতে পেরেছেন? ওই যে তখন বললেন মেয়েরা শুধু ছেলেদের আর্থিক সঙ্গতিটাই দেখে। আপনারও নিশ্চয়ই আমার মতো বাজে কোনো অভিজ্ঞতা আছে। চাইলে বলতে পারেন, তাতে কিন্তু মনের দুঃখটা কমে। আরুষ কেঁপে ওঠে। বহুদিন পর আজ মনের ভেতর সন্দর্পণে লুকিয়ে রাখা দুঃখগুলো যেন বের হওয়ার জন্য আকুলে বিকুলি করতে থাকে। আরুষ মাথা নিচু করে বলতে থাকে, আমি আর মিম একই মেডিকেল কলেজে পড়তাম। ফার্স্ট ইয়ারেই ওর সঙ্গে প্রেম হয়ে যায়। দারুণ সুন্দরী ছিল, সবাই ওর পিছু নিত। কেন যেন ও আমাকেই ভালোবাসলো। মেডিকেলের পুরো সময়টা সবাই
আমাদের জুটি বেঁধে ঘুরতে দেখত। আমাদের বিয়েটা অবধারিত ছিল, কিন্তু গোল বাঁধলো পাশ করার পর। ওর বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছিল, আর আমি তখন এফসিপিএস করার জন্য ধনুক ভাঙা পণ করেছি। তার আগে বিয়ে নয়, এই কথাটা আগেই হয়েছিল ওর সঙ্গে, কিন্তু কেন জানি সেই কথাটাও বেমালুম ভুলে গেল। তখন অনেক প্রতিষ্ঠিত পাত্রের কাছ থেকে সম্বন্ধ আসছে, ওর বাবা মা জোর করছিল। একটা সময় মিম পাল্টে গেল, দেশের নামকরা একজন শিল্পপতির ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল তাদের। ইউরোপ আমেরিকায় বাড়ি গাড়ি, দেশে রমরমা ব্যবসা। বিয়েতে খুব হুলস্থুল হয়েছিল, টিভিতেও সেই বিয়ের খবর এসেছিল। আমি ভাবতেই পারিনি মিম এমন করে পাল্টে যাবে। সেই সময়টা মিমের উপর অনেক রাগ হয়েছিল, কিন্তু এখন আর রাগ হয় না। আমার মনে হয় ওর সেদিনের সিদ্ধান্তটা ঠিক ছিল। মানুষের জীবনে আর্থিক সঙ্গতি একটা বড় ব্যাপার। একটু সুখে স্বস্তিতে থাকার অধিকার সবারই আছে। রাজন্যা ওর দিকে ব্যথিত চোখে তাকিয়ে বলে। আরও সেবার স্বাভাবিক হয়। তারপর রহস্যময় গলায় বলে, এক সময় তাই ভাবতাম, কিন্তু এই আমস্টারডামের বাতাস যেন সব কেমন এলোমেলো করে দিচ্ছে। রাজন্যা টের পায় বুকের ভেতর শোকের একটা বাতাস অল্প অল্প করে নরম কাশফুলের মতো দোলা দিয়ে যাচ্ছে। রাজন্যা নিজেকে সামলে নিয়ে বলে, আচ্ছা চলুন এবার ফেরা যাক, কাল ভোরে প্যারিস। ইউরোস্টার কোম্পানির হাই স্পিড ট্রেন প্রতি ঘন্টায় আমস্টারডামের সেন্ট্রাল স্টেশন থেকে প্যারিসের উদ্দেশ্যে ছেড়ে যায়। 2 সিটের আরামদায়ক চেয়ার সারিবদ্ধভাবে সাজানো। রাজন্যাকে জানালার পাশে বসতে দেয়। বেচারির খুব শখ দেখতে দেখতে যাবার। কাল রাতের পর ওর সম্পর্কটা ওর সঙ্গে যেন সহজ হয়েছে। রাজন্যাও যে ওর মতো একটা ক্ষত বুকে নিয়ে ঘুরছে সেটা জানা ছিল না। কিন্তু সেই ছেলেটা, কি যেন নাম, আশিক, মনে পড়ে আরুষের। ওর সাথে কিংবা অন্য কারোর সঙ্গে কি ইতিমধ্যে জড়িয়ে যায়নি রাজন্যা? এদিকে রাজন্যা ট্রেনের জানালা দিয়ে বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ভাবছিল আরুষ কাল রাতে ওকে কি কোনো ইঙ্গিত দিল। ট্রেনটা ঠিক 3 ঘন্টা পর প্যারিস এসে পৌঁছে। ঘড়িতে তখন সবে সকাল 10টা। ট্রেন থেকে নেমে সবার আগে ওরা ছোটে হোটেলে। একটাই সমস্যা, দুপুর 2টোর আগে রুম খালি পাওয়ার কথা না। অনলাইনেই হোটেল মার্কিওর 2টো সিঙ্গেল রুম বুকিং দেওয়া হয়েছিল। হোটেলে পৌঁছে কাউন্টারে চেক ইন করতে জানা যায় একটা রুম ওরা দিতে পারবে আপাতত, আর একটা দুপুরের পরে। আরও সেবার রাজনার দিকে ফিরে বলে, আপনি যান, ফ্রেশ হয়ে নিন, আমি লবিতে অপেক্ষা করছি। রাজনা ভ্রুকুচকে বলে, লবিতে কেন? আপনি রুম না পাওয়া পর্যন্ত আমার রুমে বসবেন, চলুন। আরুষ হাসে। না, সেটা হয় না। রাজনা থমকায়, তারপর বেল বয়ের দিকে তাকিয়ে বলে, আমাদের লাগেজগুলো আমার রুমে রেখে দিন। তারপর আরুষের দিকে ঘুরে বলে, আপনি রুম পেলে তবেই যাব। চলুন এই ফাঁকে শহরটা একবার চক্কর দিয়ে নেই, একেবারে লাঞ্চ করে রুমে আসব, তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে আইফেল টাওয়ার দেখতে যাব। আরুষ ওর দিকে তাকিয়ে থাকে। রাজনা ওর জন্যই রুম পেয়ে উঠল না। ওর জন্য এতটা না ভাবলে তো পারত। সন্ধ্যার আগে আগে ওরা এখন যখন আইফেল টাওয়ারের সামনে এসে পৌঁছে, ততক্ষণ চারপাশ পুরো জমজাটা সিন। নদীর পাড়ে সূর্য টাওয়ারটার দিকে তাকিয়ে মন ভালো হয়ে যায়। নানা বয়সী মানুষ চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ওরা টিকিট কেটে আইফেল টাওয়ারের একদম উঁচুতে ওয়াচ টাওয়ারে ওঠে। এখান থেকে পুরো শহরটা যেন দেখতে পাচ্ছে। একটা সময় নিচে নামে। রাজনা আবদারের গলায় বলে, আমি সিন নদীর ওই পারে যাব, ওপাশটা সুন্দর। আরুষ মাথায় নাড়ে। ওরা দুজন হাঁটতে হাঁটতে সিন নদীর একটা ব্রিজ পেরোতে থাকে। ব্রিজের গায়ে লোহার তারকাটা জালির মতো। তাতে কিছু তরুণ তরুণীকে তালা ঝুলিয়ে দিতে দেখা যায়। আরুষ কৌতূহল নিয়ে ব্যাপারটা খেয়াল করছিল। পুরো ব্রিজের রেলিং জুড়ে হাজার হাজার রং বেরঙের ছোট বড় তালা। কি মনে হতে কাছে গিয়ে তালাগুলো দেখে, মুখে হাসি ফুটে। এবার ব্যাপারটা বুঝতে পারে। রাজন্যা ব্যাপারটা খেয়াল করেছে। এবার ও এগিয়ে গিয়ে কৌতূহলী গলা জিজ্ঞেস করে, এরা এমন তালা ছোড়াচ্ছে কেন এখানে? আরও শেষে বলে, এটা হলো পোনদেজা ব্রিজ, ইংরেজিতে বলে লাভ লক ব্রিজ। যারা একজন আরেকজনকে ভালোবাসে তারা দুজনের নাম লিখে এই ব্রিজে তালা ঝুলিয়ে দিচ্ছে, তারপর চাবিটা সিন নদীতে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যাতে এই বন্ধন কখনো টুটে যায়। রাজনা চোখ নিচে ওঠে। বাহ, দারুণ তো ব্যাপারটা, আমার একটা তালা লাগবে। আরুষ হোঁচট খায়। কিছু জিজ্ঞেস করতে গিয়েও থমকে যায়। টের পায়ে মনের ভেতর একটা কষ্ট দানা বাঁধছে। রাজনা কার নাম লিখবে তালায়? আরুষ 5 ইউরো দিয়ে একটা লাল তালা চাবি কিনে এনে ওর হাতে দেয়, সাথে একটা বিশেষ কলম যেটা দিয়ে নাম লেখা যায়।
রাজনা বাচ্চা মেয়েদের মতো খুশি হয়ে তালাদার চাবি নেয়, তারপর ওর দিকে পেছনে ঘুরে কি যেন লিখে। লেখা শেষে ব্রিজের রেলিংয়ের কাছে গিয়ে পরম যত্নে তালা লাগিয়ে দেয়। তারপর সর্বশক্তি দিয়ে চাবিটা সেই নদীতে ছুঁড়ে ফেলে দেয়। রাজনার মুখ এখন খুশিতে জলমাল করছে, আর আরুষ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কাছে আসতেও খোঁচা মেরে বলে, কখনো না টুটে যায়। রাজনা মাথা নাড়ে। হ্যাঁ, ইস, আপনি না বললে এই দারুণ ব্যাপারটা জানতামই না। তালাটা দিতে পেরে এখন স্বস্তি লাগছে। যার নাম লিখেছি সে আর পালাতে পারবে না আমার কাছ থেকে। আরুষের ভীষণ জানতে ইচ্ছে করেও কার নাম লিখলো, কিন্তু জিজ্ঞেস করে না। তেরছা গলায় বলে, কি কাজ হলো? কিন্তু পুরো ব্যাপারটা ঠিকঠাক হলো না, একটু বাকি রয়ে গেল। তাতে করে আপনার ওই তালার কার্যকারিতা কম হতে পারে। রাজনা ভ্রু কুঁচকে বলে, কি বাকি আছে শিগগির বলুন, আমি সব পালন করব, কিন্তু কিছুতেই তালার কার্যকারিতা কমতে দিতে পারি না। আরুষ এবার হালকা গলায় বলে, চাবিটা ফেলে দেবার পরপরই যার নাম লিখেছেন তাকে চুমু খেতে হয়। ওই যে দেখুন, একটা কাপল তাই করছে। রাজনা থমকে যায়। একবার তাকিয়ে দেখে আরুষের কথাটা ঠিক। এবারও মুখ তুলে আরুষের চোখের দিকে তাকায়। তারপর হুট করে একদম কাছে এসে পায়ের পাতা উঁচু করে ওর মুখটা কাছে টেনে নেয়। তারপর গভীর ভালোবেসে চুমু খায় আরুষের ঠোঁটে। কাঁপা কাঁপা গলায় বলে, আই লাভ ইউ আরুষ। পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে যায়। ভালোবাসার শহর প্যারিস এই সুন্দর প্রেমের সাক্ষী হয়। পেছনের আইফেল টাওয়ার ততক্ষণে লাল নীল বাতি জ্বলে রঙিন হয়ে উঠেছে। রাজন্যা ততক্ষণে সরে এসে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। আরুষ কাছে এসে কাপা হাতে ওর হাত ধরে, তারপর ফিসফিস করে বলে, ওই তালাটায় আমার আর তোমার নাম লিখেছিলে? রাজন্যা এবার ঘুরে ওকে জড়িয়ে ধরে বলে। হ্যাঁ তো। আরুষ এবার শক্ত করে ওকে জড়িয়ে ধরে, গভীর গলায় বলে, ভালোবাসি রাজন্যা। এবারে দেশে ফেরাটা দুজনের জন্য একদম আলাদা রকমের হয়। সারাক্ষণ একজন আরেকজনকে জড়িয়ে রাখে, কেউ কাউকে যেন এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না। প্যারিস এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে ওরা যখন ঘুরছিল, ঠিক তখন রাজনা আতঙ্কিত গলায় বলে, আরুষ, আমার ওয়াশরুমে যেতে হবে, মনে হচ্ছে পিরিয়ড হলো। আরুষ মাথা নাড়ে। আচ্ছা, তোমার ব্যাগ আমার কাছে দাও, আমি এখানটায় দাঁড়াচ্ছি। এদের ওয়াশরুমে স্যানিটারি প্যাড দেওয়া থাকে। রাজন্যা মাথা নাড়ে, তারপর ব্যাগটা ওর হাতে দিয়ে এগোয়। একটা কথা ভেবেও নিজেই অবাক হয়, একটা মানুষের কাছেও কতটা খোলামেলা হয়ে গেছে এই কদিনে। এবারে ইউরোপ ট্যুরটা ওর জীবনের মোড় কি দারুণ করেই না ঘুরিয়ে দিল। আরুষ অপেক্ষা করছিল। বাবাকে কল রাতেই জানিয়ে দিয়েছে আজ ফিরছে। গলা শুনে মনে হলো ভীষণ খুশি হয়েছে। একটা জ্যাকেট নিতে বলেছিল, সেটাও কেনা হয়েছে। আচ্ছা, এই বয়সে কেউ জ্যাকেট পরে? কথাটা মনে হতে ও হেসে ফেলে। ঠিক এই সময় পেছন থেকে কেউ যে মিষ্টি গলায় বলে। আরুষ ঝট করে পেছনে ফেরে। ওর পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে। মিম, ও এখানে কেন? এক লহমায় সেই মেডিকেল কলেজের দিনগুলোতে ফিরে যায়। ওর প্রথম ভালোবাসার মানুষ, যার জন্য এই কদিন আগে পর্যন্ত বিয়ে করেনি, কাউকে ভালোই বাসেনি। মিম কাছে এসে উচ্ছ্বাসিত গলায় বলে। আরুষ নিজেকে সংবরণ করে। হ্যাঁ, আজই ফিরে যাচ্ছি। আরুষ আরও কিছু বলতে যেতে থেমে যায়। দেখে রাজন এদিকে আসছে। ও বিদায় নেবার গলায় বলে, আচ্ছা আসি, ভালো থেকো। রাজনা কাছে আসতেও এগিয়ে গিয়ে ওর হাত ধরে। তারপর মিমকে পেছনে ফেলে ওরা এগিয়ে যায় বোর্ডিং গেটের দিকে। রাজনা শুধু একবার জিজ্ঞেস করে, ওই মেয়ে কি বলছিল তোমাকে? আরুষ মাথা নাড়ে। না, তেমন কিছু না, বাংলাদেশে যাচ্ছে, আমাকে গেট নম্বর জিজ্ঞেস করলো। রাজনা ওর হাত টেনে নিয়ে বলে, যাই হোক, তুমি অন্য মেয়েদের সঙ্গে কথা বলবে না, আমার খুব হিংসে হয়। আরুষ ভেতরে ভেতরে কেঁপে ওঠে। রাজনাকে মিথ্যে বলা ঠিক হলো না। বুকের ভেতরে একটা খচখচানি নিয়েও রাজনার হাত ধরে এগোতে থাকে। মিম এখানে কেন? ওর সঙ্গে এতদিন পর এখানে দেখা হতে হলো। এদিকে আরুষ টানা রোগী দেখে যাচ্ছে। আসলে কটা দিন না থাকাতে অনেক রোগী জমা হয়ে গিয়েছিল। পুরনো রোগী যাদের ফলো আপ ছিল তাদেরকে আগে দেখে ছেড়ে দিচ্ছিল। ইদানিং রাত 10টা বেজে যায় রোগী দেখতে দেখতে। তাতেও ওর ক্লান্তি নেই। কেন যেন জীবন এখন বাঁচতে ইচ্ছা করে, নতুন করে ভাবতে ইচ্ছা করে। প্যারিস থেকে আসার পর আলাদা করে রাজনার সঙ্গে বসার সুযোগ হয়নি। ও নিজেও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু কথা হয় রোজ। রাত ভোর হয়ে যায় সেই কথাই শেষ হতে হতে। তারপর সারাদিন শুধু ঝিমুনি। আরও সেবার অ্যাটেন্ডেন্ট ছেলেটাকে 1 কাপ চা দিতে বলে। রোগী প্রায় শেষের দিকে। চা আসতে চায়, চুমুক দিতে দিতে পরের রোগীর রিপোর্টটা দেখছিল, ভ্রু কুঁচকে যায়। ঠিক এই সময় দরজা ঠেলে একজন রোগী ভেতরে ঢুকে। আরুষ থমকায়। এই লোকটা ওর পরিচিত। রাজনে একবার পরিচয় করে দিয়েছিল। সেদিন লোকটাকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল উনি আরুষকে পছন্দ করেননি। আরুষ লোকটার দিকে তাকিয়ে সহাস্যে বলে, আরে আশিক সাহেব, আপনি আমার কাছে?
আশিককে আজ এলোমেলো লাগছে, মাথার চুল অবিন্যস্ত, কেমন একটা গলায় বলে। অসুখ করলে তো ডাক্তারের কাছেই আসতে হয়, তাই না? আরুষ উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে এসে বলে, হ্যাঁ তাই তো, এই সোফায় বসুন, বলুন কি সমস্যা হয়। তার আগে এক কাপ চায়ের কথা বলি। আশিক হাত নেড়ে থামায়। না, চা খাবো না। আমার একটু তাড়া আছে। আমার সমস্যার কথাটুকু বলেই চলে যাব। আরুষ ভেতরে ভেতরে সতর্ক হয় ও সায় দিয়ে বলে। হ্যাঁ বলুন না। আশিক ওর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তাতে কেমন একটা অস্বস্তি হয় আরুষের। আশিক বলে, ইদানিং আমার ভীষণ শ্বাসকষ্ট হয়। নিঃশ্বাস নিতে গেলে মনে হয় বুকটা কেউ চেপে ধরে আছে। আরুষ ভ্রু কুঁচকে বলে, কিন্তু আপনার লাংস ক্যাপাসিটির টেস্ট রিপোর্ট তো সে কথা বলে না। একজন সুস্থ মানুষের যতখানি কার্যক্রম থাকার কথা আপনার ফুসফুস ততখানি আছে। আশিক হাসে, তারপর তেরছা গলায় বলে, সব কিছু কি আপনার ওই যন্ত্রে ধরা পড়ে? মানুষের এমন কিছু কষ্ট আছে যার জন্য আপাতত সুস্থ একটা মানুষেরও নিঃশ্বাসের কষ্ট হতে পারে, আর তার পেছনে অন্য কেউ তাই থাকে। আরুষ চোখ কুঁচকে বলে, সেক্ষেত্রে আপনার উচিত যিনি আপনাকে এমন কষ্ট দেয় তার কাছে যাওয়া। আপনি আমার কাছে কেন এসেছেন? আরও সামনে ঝুঁকে এসে নিচু কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, কারণ সেই মানুষটা আপনি। রাজন্যার সঙ্গে আমার বিয়ে প্রায় ঠিকঠাক, ওর আম্মাও রাজি, কিন্তু আপনি মাঝখান থেকে পেয়ারার মতো ঢুকতে চাচ্ছেন, যেটা আমার নিঃশ্বাসের কষ্টের কারণ। আরুষ মনে মনে কেঁপে ওঠে। আশিকের ব্যাপারে রাজনা কিছুই বলেনি ওকে। ওর মনে হয়েছিল আশিক হয়তো রাজনাকে চায়, কিন্তু ও পাত্তা দেয় না। কিন্তু লোকটা তো দেখি সরাসরি বিয়ের কথা বলছে, এমনকি রাজনার মাও নাকি রাজি। আরুষ গম্ভীর মুখে বলেন, রাজন্যার সঙ্গে যদি আপনার বিয়ের কথা হয়ে থাকে সেক্ষেত্রে বিয়ে করবেন। আমি আপনার কষ্টের কারণ হলাম কখন? আশিক এবার চেয়ারে ছেলান দিয়ে ওর দিকে কৌতুকপূর্ণ চোখে তাকিয়ে থাকে, তারপর একটা গা জ্বালানো হাসি দিয়ে বলে, একসাথে লুকিয়ে ইউরোপ ট্যুর করে এলেন, তারপরেও বলবেন আপনি আমার কষ্টের সঙ্গে জড়িয়ে নেই? শুনুন, আপনাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, রাজন্যার সঙ্গে আমার অনেক দিনের রিলেশন। ওর বেডরুম অবধি আমার অবাধ যাতায়াত। ওর শরীরের কোথায় কয়টা তিল আছে সেটা আমার জানা। তারপরেও আপনি যদি মাঝখান থেকে বাগড়া দেন তাহলে তার পরিণতি ভালো হবে না। এমন ভালো মানুষের মতো চেহারা করে আর ডাক্তারি করতে হবে না। আজ চেম্বারের ভেতর এই কথাগুলো বলে গেলাম, এরপর কিন্তু বাইরের রোগীদের সামনে কলার ধরে বলবো, কথাটা মনে রাখবেন। শেষের কথাগুলো হুমকির মতো শোনায়। আরুষের মনে হচ্ছিল কেউকে ভরা মজলিসে গালে চড় মারছে। চোখ মুখ লাল হয়ে যেতে থাকে। রাজন্যা এমন মেয়ে, আরেকজনের সঙ্গে ওর বেডরুম অবধি সম্পর্ক থাকার পরে ওকে ভালোবাসার কথা বলেছে, রাত জাগে গল্প করেছে। বিশ্বাস হতে চায় না। আরুষ গম্ভীর মুখে বলে, আপনি রাজন্যার নামে মিথ্যে বলছেন। ও এমন করতেই পারে না। আশিক হা হা করে হেসে ওঠে, তারপর সামনে ঝুঁকে এসে বলে, আপনি রাজন্যাকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কথাগুলো সত্যি কিনা। আসলে আপনার কোনো দোষ নেই। রাজন্যা একটু এমনই খামখেয়ালি, বোঝেনি তো। শিল্পী মানুষ কখন মন উদাস হয় বলা যায় না। আপনার সঙ্গে ইউরোপ গিয়ে হয়তো অমন সাময়িক রোমান্টিক একটা সম্পর্ক হয়েছে। ওকে তো আমি অনেকদিন ধরেই চিনি। আপনি ভোলা ভালা মানুষ, এসব বুঝবেন না। আমি গানের লাইনের লোক। আমি রাজন্যাকে যতটুকু বুঝবো আপনি ততটা বুঝবেন না। আপনি বরং রোগে নিয়েই থাকুন, তাদের মন বোঝার দরকার নেই। আজ যাচ্ছি, ভবিষ্যতে যেন আমাকে আর আপনার কাছে আসতে না হয়। বলে আশিক চলে যায়। আরুষ বিমূঢ় হয়ে বসে থাকে। টের পায় মনের ভেতর এক সমুদ্র ঢেউ উঠেছে। হাজারো প্রশ্ন, হাজারো বিতর্ক, যার সমাধান একমাত্র রাজন্যার কাছে আছে। রাজন্যা কোথায়? সেদিন বাকি যে কজন রোগী দেখে অনেকটা যন্ত্রের মতো, মাথার ভেতরটা দপদপ করছে। কেন যেন আশিকের কথাগুলো ঠিক মনে হচ্ছে। রাজন্যাকে ও কতটুকুই বা চেনে? শিল্পীরা তো বহিমিয়ান হয়, হয়তো আরুষ ওর ক্ষণিকের ভালো লাগা। আর ওই কথাগুলো রাজনার শরীরের সবটুকুর জানা। কথাটা ভাবতে বুক খালি হয়ে যেতে থাকে। সেদিন রাতে বাসায় ফিরে রাতের খাবার খায় না আরুষ। আব্বা ওর জন্য অপেক্ষা করে বসেছিল, কিন্তু খাবে না বলে নিজের রুমে চলে যায়। রায়হান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কি হলো ছেলেটার? ইদানিং রাজ্যকে কার সঙ্গে যেন কথা বলে। প্রথমটায় খুশি হয়েছিল, যাক শেষ পর্যন্ত কাউকে মনে ধরেছে নিশ্চয়। কিন্তু আজ ওর মুখ দেখে ভয়ই লাগছে। এই পরিণতি বয়সের ভালো লাগাটা যদি একবার চোট খায় তাহলে যে ভীষণ ক্ষতি হয়ে যায়। রাজনার ফোন আসে মাঝরাতে। ফোন দিয়ে বাচ্চাদের মতো ক্ষমা চাইবার ভঙ্গিতে বলে, সরি আরুষ সোনা, আজ দেরি হয়ে গেল ফোন দিতে।
তুমি কখন ফিরেছো? আজ তো জানালে না। আমি মাত্র স্টুডিও থেকে বাড়ি ফিরছি। আরুষ গম্ভীর মুখে বলে। আজ আমার চেম্বারে তোমার সেই গীতিকার আর সুরকার আশিক এসেছিল। রাজনা সবে গাড়ির সিটে আরাম করে হেলান দিয়ে বসেছিল। আরুষের কোথায় সোজা হয়ে বসে, তারপর ভ্রু কুঁচকে বলে, কেন? কাউকে দেখাতে? আরুষ আরও গম্ভীর গলায় বলে, নিজেকে দেখাতে। বলল ইদানিং ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর সেজন্য নাকি আমিই দায়ী। কোনোভাবে আমাদের ইউরোপ ট্যুরের কথা ও জেনে গেছে। সেটা জেনেই বলল তোমার আর ওর বিয়ে ঠিকঠাক। আমি কেন মাঝখান থেকে বাগড়া দিচ্ছি? রাজন না, তুমি আমাকে একবারও তো বলনি আশিকের সঙ্গে তোমার বিয়ে ঠিকঠাক। আমার সঙ্গে কেন এমন করলে? রাজনা লম্বা একটা নিঃশ্বাস নেয়, তারপর বলে, আমি তোমার বাসায় আসছি, আধা ঘন্টা লাগবে। এসে ফোন দেব। প্লিজ নিচে নামো, আমি এসে সব বুঝিয়ে বলছি তোমাকে। আরুষ ছোট্ট করে বলে। আচ্ছা। ফোন রেখে রাজনা নিজের ঠোঁট কামড়ে ধরে। আশিক ঝামেলা করবে এটা জানা কথা, আর সেটা কি করে সামলাবে সেটাও ঠিক করে রেখেছিল। ভেবেছিল সামনাসামনি বসে শান্ত মাথায় ব্যাপারটাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার আগে আশিক সব ভেস্তে দিয়ে দিল। ইস, আশিকের ব্যাপারটা আগেই আরুষকে জানিয়ে রাখা উচিত ছিল। আধা ঘন্টা পর রাজকন্যার ফোন পেয়ে আরুষ নিচে নামে। রায়হান শুধু বলেন, আমি রাত জেগে অপেক্ষা করব তোর ফেরার। আরুষ মাথা নেড়ে বাসার নিচে নেমে আসে। রাত 1টা বাজে। বাসার সামনের রাস্তা শুনশান, শুধু কালো একটা অডি গাড়ি দাঁড়িয়ে, রাজন্যার গাড়ি সেটা। শীতের রাত, একটা মানে গভীর রাত। আরও জ্যাকেটটা গলা অবধি টেনে গাড়ির কাছে গিয়ে কাছে নক করতেই রাজন্যা দরজা খুলে বলে, সামনের সিটে বসো, আমি ড্রাইভ করব। ইতিমধ্যে ড্রাইভার নেমে দাঁড়িয়েছে। রাজন্যা ড্রাইভিং সিটে বসতে বসতে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। আরুষ ওর পাশের সিটে উঠতে রাজনা গাড়িটা ছাড়ে। তারপর কিছু দূর ড্রাইভ করে একটা নিরিবিলি খালি রাস্তায় গাড়িটা দাঁড় করায়। তারপর ওর দিকে ফিরে হাতটা ধরে। আরুষ, আশিক তোমাকে কি বলেছে জানি না, আমি তোমাকে সব খুলে বলছি। আরুষ ওর মুখের দিকে তাকায়। আজ রাজনার চোখ মুখে সেই চঞ্চলতা নেই, সেখানে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রাজনা লম্বা একটা শ্বাস নেয়। আশিকের সঙ্গে মূলত আমার গান নিয়েই পরিচয়। ও ভালো লিরিক লেখে, সুর দেয়। ওর গানগুলো গেয়ে আমার পরিচিতি বেড়েছে। সেখান থেকে একটা কৃতজ্ঞতা ছিল। তার থেকেও বেশি হলো আমি তখন মনের দিক দিয়ে ভীষণ একা। শাহেদের অমন বিশ্বাসঘাতকতা আমাকে শেষ করে দিয়েছিল। আমি মনের দিক দিয়ে কাউকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। আশিকের সঙ্গে কাজের খাতিরেই আমার মিশতে হতো। একটা সময় দুজন অনেকটা কাছাকাছি এলাম। ও প্রেম নিবেদন করলে আমি না করিনি। আমার তখন জীবন নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না, অনেকটা স্রোতের টানে গা ভাসিয়ে দেবার মতো। কিন্তু তোমার সঙ্গে পরিচয় হবার পর আমার মনে হয়েছে আমি কুল খুঁজে পেয়েছি। ভাসমান জীবন ছেড়ে আমি কুলে তরি ভেরাবো, সংসার পাতবো। আরুষ, আমি তোমার মধ্যে আমার স্থিতি দেখেছি। আশিককে আমি কালই কড়া করে বলে দেব, ও আর জ্বালাবে না তোমাকে। আরুষ মন দিয়ে ওর কথা শুনছিল। রাজনা সবটা বলল না, কিন্তু এটা সত্যি যে আশিকের সঙ্গেও জড়িয়েছিল। আরুষ ইতস্তত করে গলা খাকারি দিয়ে বলে, রাজন না, ব্যাপারটা যত সহজ ভাবছ ততটা না। যে মানুষটা তোমার শরীরের সব কাজের কথা জানে, যার অবাধ বিচরণ তোমার বেডরুম পর্যন্ত, তাকে তুমি জীবন থেকে সরে যেতে বললেই সরে যাবে? এত সহজ? তুমি কি সত্যি ওর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলে? রাজনার মুখ নীল হয়ে যায়। আশিকর সঙ্গে শারীরিকের ব্যাপারটাও শেয়ার করেছে? এতটা নীচ হতে পারলো? ইস, আরুষ নিশ্চয় ভীষণ কষ্ট পেয়েছে। নিজের ওপর রাগ হতে থাকে। কেন এমন উচ্ছন্নে চলে গিয়েছিল? রাজন্যা মুখ নিচু করে বলে, হ্যাঁ আরুষ, আমার ভুল হয়েছে। আমি ভুল মানুষের সঙ্গে জড়িয়েছিলাম। তোমার মতো মানুষের দেখা পাবো জানলে আমি সারা জীবন অপেক্ষা করতাম। আরুষ, আমি তোমাকে ভালোবাসি। শারীরিক সম্পর্কটা নিয়ে মনের ভেতরে একটু হলে অবিশ্বাস ছিল। মনে মনে চাইছিল ব্যাপারটা মিথ্যে হোক, কিন্তু এটা যে জলজ্যান্ত সত্য কথা। আরুষ টের পায় ওর বুকের ভেতরটা খালি হয়ে যাচ্ছে। তীব্র একটা কষ্ট ঘিরে ধরে। আরুষ নিজের ঠোঁট শক্ত করে কামড়ে ধরে, তারপর কাটা কাটা গলায় বলে, এরপর আরেকজনকে আমার চেয়েও ভালো লেগে গেলে তখন তাকেও বুঝি এই কথা বলবে? গায়ে যেন চাবুক পড়ে। রাজনা কেঁপে ওঠে, পুরো শরীর মন জ্বলে পুড়ে যেতে থাকে। ও আরুষের বাহু খামছে ধরে হাহাকার করা গলায় বলে, তুমি এমন কথা বলতে পারলে আরুষ? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার পচা গলা অতীত ক্ষমা করে দিয়ে একবার নিজের করে নাও। দেখো আমি তোমাকে কোনো দিন এতটুকু কষ্ট দেই কি না। আরুষ প্লিজ, ভুল বোঝো না।
আরুষের কেন যেন রাগ বেড়েই যাচ্ছিল। বারবার আশিকের কুৎসিত কথাগুলোই মনে হচ্ছিল। ও কঠিন গলায় বলে, আমি ঠিকই বুঝেছি তোমাকে। আজকের পর থেকে আমি আর তোমাকে ফোন দেব না, তোমার আর আশিকের মাঝে এসে দাঁড়াবো না। ভালো থেকো রাজন্যা। কথাটা বলেও গাড়ি দরজা খুলে নেমে যাওয়ার জন্য রাজন্যা পাথরের মতো হয়ে যায়। ফ্যালফ্যাল চোখে ওর দিকে তাকিয়ে বলে, তোমাকে বাধা দেব না, তবে এতটুকু জেনে রাখো আমি সারা জীবন তোমার ফেরার অপেক্ষা করব। একদিন তুমি ঠিক বুঝবে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। ডিসেম্বর মাঝামাঝি সময়, রাতে ঘন কুয়াশা পড়ে। সেই কুয়াশা চাদর গায়ে পরে আরুষ কেমন মাতালের মতো হাঁটতে থাকে। আর রাজনা ভেজা চোখে তাকিয়ে তাকিয়ে ওর প্রিয় মানুষটাকে বিষাদের সাদা কুয়াশায় হারিয়ে যেতে দেখে। পরদিন আরুষের বেলা করে ঘুম ভাঙে। আব্বা কয়েকবার করে ডেকে গেছে, আজ হাসপাতালে ডিউটিতে যাবে না। হরবোলা টেবিলে সকালের নাস্তা কয়েকবার গরম করে রেখেছে। না, আর দেরি করা চলে না। আরুষ ঘুম থেকে উঠে হাত মুখ ধুতেই টের পায় ভীষণ খিদে পেয়েছে। দুটো ডিম পোচ খায়, সাথে একটা পরোটা। হরবোলা গরম চা দিয়ে বলে, চাটা খুব ভালো হয়েছে। চুমুক দিতেই কেমন চাঙ্গা হয়ে যায়। টের পায় মন ভালো হয়ে যাচ্ছে। ও মাথা নেড়ে বলে, শরীর ভালো আছে, দুপুরে ভালো করে রান্না করো, পেট ভরে খাবো। রায়হান এবার নিজের রুম থেকে বের হয়ে আসে। দেশি মুরগি আর পোলাও, সাথে ডিমের কোরমা। আরুষ হাসে। আর তাই দেখে রায়হান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেটা কাল রাত 2টার দিকে বাসায় ফিরেছিল। ওর মুখ দেখে ভয় পেয়ে গিয়েছিল। একজন পরাজিত মানুষের মুখ। আজ সকালে অনেকটা স্বাভাবিকই মনে হচ্ছে। আরুষ চা খেয়ে নিজের রুমে এসে জামা পাল্টায়। তারা আগে অভ্যাসবশত হোয়াটসঅ্যাপে চোখ বলে দেখে থমকে যায়। একটা ধাক্কা লাগে। আজ সকালে রাজন্যার শুভ সকাল মেসেজটা আসেনি, অথচ এই কটা দিন এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। মনটা খারাপ হতে শুরু করে। যত সময় গড়ায় তার সাথে পাল্লা দিয়ে মন খারাপ হতে থাকে। রাজন্য ওকে ভীষণ কষ্ট দিল, যার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। মিমের কাছে কষ্ট পাবারও দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে জীবনে আর জড়ায়নি, শুধু এই কষ্ট পাওয়ার ভয় থেকে। আর সেটাই রাজনা দিল। দুপুরে খেয়ে দিয়ে আরুষ বারান্দায় বসে একটা গল্পের বই পড়েছিল। এমন সময় ফোন আসে। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ধরবে না ভেবেও ধরে, যদি রাজন্যার ফোন হয়। ফোন ধরতেই ওপাশ থেকে একটা রিন রিনে গলা পাওয়া যায়। আরুষ, কেমন আছো? আরুষ থমকায়। গলাটা পরিচিত না হলেও কোথায় যেন শুনেছে। ও জিজ্ঞাসু গলায় বলে, আপনি কে বলছেন? ওপাশে মানুষটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর অভিমানী গলায় বলে, আমার গলাটাও ভুলে গেলে? আমি মিম। সেদিন তোমার ফ্লাইটেই এসেছিলাম। তুমি তো বিজনেস ক্লাসে চলে এলে, তাই দেখতে পাওনি। আর সাথে সুন্দরী গায়িকা থাকলে আমার কথা ভুলে যাবারই কথা। আরুষের গায়ে যেন কেউ বিচ্ছুট পোকা ছেড়ে দেয়। ও সারা শরীরে কেমন একটা করে ওঠে। গম্ভীর মুখে বলে, তোমাকে কি মনে রাখবার কথা ছিল? মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না আরুষ, আমি দোষী। তোমার সঙ্গে অন্যায় করেছিলাম, আর তার শাস্তিও আমি পেয়েছি। আমাকে আজ একটু সময় দিতে পারবে? পুরনো বন্ধুত্বের খাতিরে 1 ঘন্টার সময় আমি কি পাবো? আরুষ না করতে গিয়েও থমকায়। কেন জানি মিমের ব্যাপারে জানতে ইচ্ছা করছে। ওকে ঠকিয়ে মিম জীবনে কোনো শান্তি পেল? আরেকটা ব্যাপার চিন্তা করেও রাজি হয়। ও এখন যত ব্যস্ত থাকবে ততই রাজনাকে ভুলে যেতে পারবে, না হলে পাগল হয়ে যাবে। আরুষ সম্মতির গলায় বলে, আমার চেম্বার বিকেল 4টা থেকে শুরু, শেষ হবে রাত 8টা নাগাদ। তখন আসতে পারবে? মিম একটু ভাবে, তারপর বলে, হ্যাঁ পারবো, সমস্যা নেই। তোমার চেম্বারের ঠিকানাটা দিয়ে দাও। ফোনটা ছেড়ে আরুষ ঠিকানাটা মেসেজ করে দেয়। তারপর একটু হাসে। দিন কেমন পাল্টে গেছে। মিমের সঙ্গে দেখা করার জন্য এত কষ্ট করে আসবে। কি বলতে চাইও এতদিন পর? মেডিকেল কলেজ জীবনের সেই মিঠে অনুভূতির আজ কতটুকু আবেদনই বা অবশিষ্ট আছে? তার চেয়েও রাজনাকে নিয়ে ভাবে। চোখ বন্ধ করতে দুষ্টু মিষ্টি মুখটা ভেসে ওঠে। লাভ লক ব্রিজের সেই সন্ধ্যার মায়াময় দৃশ্যটা চোখের সামনে আরেকবার চিত্রায়িত হয়। নিজের অজান্তে ঠোঁট দুটো ফাঁক হয়ে যায়। ও তৃষিত ঠোঁট প্রিয় মানুষের উষ্ণ ঠোঁটের স্পর্শ আর খুঁজে পায় না। এদিকে রাজকোনা সারাটা দিন নিজের রুম থেকে বের হয়নি। মা কয়েকবার এসে জিজ্ঞাসা করে গেছে। ও বলেছে শরীর খারাপ লাগছে। আসলে শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মানুষের মন ভালো না থাকলে শরীরও বুঝি ভালো থাকে না। সারাটা দিন আজ কতবার যে মোবাইলের দিকে তৃষিত নয়নে তাকিয়েছে, কতবার মেসেজ বক্সগুলো উল্টে পাল্টে দেখেছে। না আরুষের মেসেজ আসেনি, আর মেসেজ দেবেও না। অনেক দুঃখ পেয়েছে যে। ওর কে দোষ? নিজের কৃতকর্মের জন্য ওকে হারালো। আচ্ছা আরুষ ওকে সত্যিই ভুলে যাবে?
মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। সময় যত গড়াচ্ছে কষ্টের পাল্লা ততই বাড়ছে। এই অসহনীয় কষ্ট থেকে মুক্তির উপায় কি? সন্ধ্যা নাগাদ আর পারে না। রাজনা হাত মুখ ধুয়ে দ্রুত রেডি হয়ে নেয়। ও নিজেই যাবে আজ আরুষের সঙ্গে দেখা করতে। ওর কাছে না হয় আরও একবার ক্ষমা চাইবে। ও নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। কথাটা মনে হতে একটা উত্তেজনা টের পায় রাজন্যা। এত সহজেও আরুষকে হারিয়ে যেতে দেবে না। এদিকে আরুষ মন খারাপ করে চেম্বারে বসেছিল। ঘড়িতে প্রায় রাত 8টা বাজে। মিম ফোন ধরেছিল। কাছাকাছি নাকি? আরুষ ওর অ্যাটেন্ডেন্ট মানিককে বলে কিছু নাস্তা নিয়ে আসতে। মিম আসে ঠিক 8টায়। আরুষ নিজে এসে ওকে ভেতরে নিয়ে যায়। আজ মিম সেজেছে। আরুষ এক ঝলকে দেখে নেয় একটু স্বাস্থ্য বেড়েছে, আর সব আগের মতো। মিম বসতে বসতে বলে, বাহ, খুব সুন্দর তো তোমার চেম্বারটা। আমারও ইদানিং শ্বাসকষ্ট হয়, একবার দেখে দিও তো। আরুষ মৃদু হাসে। তারপর ওকে নিয়ে সোফায় মুখোমুখি বসে। জিজ্ঞাসু গলায় বলে, হঠাৎ দেশে এলে? মিম মন খারাপের গলায় বলে, বাবার শরীরটা খুব খারাপ করেছে, আমাকে দেখতে চাইলো। আমারও মন ছুটে গেল, চলে এলাম। তোমার আব্বা ভালো আছেন? আরুষ মাথা নেড়ে বলে, খুব ভালো করেছো এসে। হ্যাঁ, আব্বা এখনও একদম ফিট। মিমের হঠাৎ করেই আরুষের বাবার কথা মনে পড়ে যায়। একবার ওদের বাসায় গিয়েছিল। একটা বেলাতেই অনেক আপন করে নিয়েছিল আঙ্কেল। একটা দীর্ঘশ্বাস পড়ে। কেন যে আরুষ তখন FCPS শেষ করার জন্য ধনুক ভাঙা পণ করলো? মিম চোখ তুলে নিচু গলায় বলে, নিশ্চয়ই FCPS শেষ করেছো। তুমি তো এখন নামকরা ডাক্তার। আরুষ গম্ভীর মুখে বলে, তাই তো হবার কথা ছিল। তুমি আর তোমার বাবা তো সেটা বিশ্বাস করনি। খোঁচাটা হজম করেনি। অনুশোচনার গলায় বলে, আজ আমি শুনতে এসেছি। তুমি বলো আরুষ, সত্যি আমি তোমাকে ঠকিয়েছি। সেই সময় মনে হয়েছিল FCS শেষ করে প্রতিষ্ঠা পেতে পেতে 10 বছর। অতটা সময় আমার লোভী মন ধৈর্য ধরতে পারেনি। আর অন্যদিকে আরহামদের তখনই ইউরোপে বাড়ি গাড়ি, দেশে বড় বড় সব শিল্পের প্রতিষ্ঠান। বিয়ের পর প্যারিসে ম্যানশন টাইপের বড় একটা বাড়িতে উঠলাম। সত্যি আমি সম্পদের মোহে পড়ে গিয়েছিলাম, কিন্তু এই সম্পদ যে আমাকে শেষ পর্যন্ত সুখ দিতে পারবে না বুঝিনি। আরুষ নিরাশ শক্ত গলায় বলে, কেন পারিনি? তুমি তো বেশ সুখেই আছো। প্যারিসে থাকছো, ম্যানসনে থাকছো। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না, এখন আর থাকছি না। বছর 3 হলো আরহামের সঙ্গে আমার আইনগতভাবে সেপারেশন হয়ে গেছে। আমি আমার ছেলেকে নিয়ে আলাদা থাকি। হ্যাঁ, ও ভালো ক্ষতিপূরণ দিয়েছিল, তাতে করে আত্মিক দিক থেকে আমি ভালো আছি, কিন্তু মনের দিক থেকে একদম একা। আর এটা তোমাকে কষ্ট দেবার ফল। কথাটা বলে মিম মাথা নিচু করে। চোখ ভিজে যাচ্ছে ওর। আরুষের খুব জানতে ইচ্ছা করছে কেন ওদের সেপারেশন হয়ে গেল, কিন্তু ও সেটা জিজ্ঞেস না করেই বলে, না, তুমি দোষ করনি। তখনকার প্রেক্ষাপটে তোমার সিদ্ধান্ত ঠিকই ছিল। আমাদের বয়সী বা কত তখন? আমি তো জীবনে সফল নাও হতে পারতাম। আমাদের ব্যাচে কজনই বা আমার মতো সফল হয়েছে? যেখানে নিশ্চিত ভবিষ্যৎ তোমাকে হাতছানি দিচ্ছিল, সেখানে আমার সঙ্গে গাঁটছড়া বাঁধাটা বোকামি। সেদিনে সেই সিদ্ধান্তের জন্য মন খারাপ করো না। মিম মুখ খুলে ভাঙা গলায় বলে, তুমি এগুলো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছো। আমি অন্যায় করেছি, ক্ষমা চাইতেই আসা। পারলে আমাকে ক্ষমা করে দিও। আরুষের মন নরম হয়ে যায়। অনেকদিন পর মনের ভেতর লুকিয়ে থাকা একটা কষ্ট একটু হলেও সান্ত্বনা পায়। মিম যখন ওকে ছেড়ে চলে গেল তখন বারবার ওর মনে হতো, মিম কি একটু অনুতপ্ত না? এভাবে কেউ কাউকে ছেড়ে যেতে পারে? এতদিনের মনের লেনদেন এক লহমায় কেউ ভুলে যেতে পারে? আজ ওর ক্ষমা চাওয়া দেখে মনে হচ্ছে মিম অনুতপ্ত। কোথাও যেন একটু সান্ত্বনা পায়। ও নরম গলায় বলে, তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মিম। আমার মনে সত্যি আর কোনো রাগ নেই, বরং তোমার সেপারেশনের খবরে কষ্ট পাচ্ছি। মিম দীর্ঘশ্বাস ফেলে। তারপর মন খারাপ ভাব তাড়িয়ে বলে, আমার কথা বাদ দাও। তা তুমি এখনো বিয়ে করনি কেন বলো তো? আরুষ হাসার চেষ্টা করে। করা হয়ে ওঠেনি, আলাদা করে কোনো কারণ নেই। মিম মনে মনে একটু থমকায়। আরুষ যে আর বিয়ে করেনি এটা নিয়েও কষ্ট পেত। ওর কাছে কষ্ট পেয়েই ছেলেটা এমন উদাসীন হয়ে গেছে।
মিম গলা খাকারি দিয়ে বলে, মনের মতো কাউকে পেলে বিয়ে করে ফেলো। এয়ারপোর্টে সেদিন যে গান গাওয়া মেয়েটাকে দেখলাম, তোমার বন্ধু? আরুষ ঠিক এই আশঙ্কাটাই করছিল। মেয়েরা বুঝি কখনোই তার দাবি ছাড়ে না, সেটা ছেড়ে যাওয়ার সম্পর্কের বেলাতেও। ও কথা ঘুরিয়ে বলে, তুমি কতদিন আছো? তোমার ছেলেও এসেছে সেদিন যে এয়ারপোর্টে দেখলাম না? মিম মাথা নাড়ে। না, ছেলেকে নিয়ে আসিনি। ওকে আরহামের কাছে রেখে এসেছি। সপ্তাহে একটা দিন বাবার কাছে থাকে। আরুষ, তুমি আমাকে একদম ভুলে গেছো, তাই না? আরুষ একটা অস্বস্তির মধ্যে পড়ে। কড়া কিছু বলতে ইচ্ছা করছে, বলতে গিয়ে থেমে যায়। ঠিক এই সময় মানিক দরজা ঠেলে মাথাটা ভেতরে ঢুকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বলে, এসেছে, আমি বসতে বলেছি। আরুষ থতমত খেয়ে যায়। টের পায় বুকের ভেতর ড্রাম পেটাচ্ছে কেউ। কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলে, আচ্ছা আমি ডাকছি একটু পর। ওর মুখের ভাবের পরিবর্তন দেখে মিম ব্রু কুঁচকে তাকায়। তারপর জিজ্ঞাসা গলায় বলে, রাজন না, সে বিখ্যাত গায়িকা, তাই না? আরুষ গম্ভীর মুখে বলে। হ্যাঁ, উনি আমার কাছে আসেন চিকিৎসা নিতে। মিম হাসে, তারপর বলে, তুমি আগের মতোই আছো। মিথ্যেটাও ঠিকঠাক বলতে পারো না। মুখ চোখ কেমন লাল হয়ে গেছে। ডাকো ওকে, পরিচয় হয়ে যায়। চিন্তা করো না, আমি উল্টাপাল্টা কিচ্ছু বলবো না। আরুষ ওর দিকে তাকিয়ে থাকে। তারপর বেল বাজিয়ে রাজন্যাকে ভেতরে পাঠিয়ে দিতে বলে। রাজনা ভেতরে ঢুকেই থমকে যায়। ভেতরে রোগী আছে বোঝেনি। জিজ্ঞাসা চোখে তাকাতে মিম নিজে উঠে গিয়ে পরিচয় দেয়। আমার নাম মিম, আরুষের মেডিকেলের বন্ধু। রাজনা মুখে মেকআপ খুলে মিমের দিকে তাকায়। এই তাহলে আরুষের পুরনো প্রেমিকা। একটা দিন দূরে সরেছিল, আর এর মাঝে ইনি চলে এসেছে। একটা রাগ টের পায় রাজন্যা। সেটা ঠিক কার উপর ঠাউর হয় না। মিম এবার রাজনার হাত ধরে বলে, আমার বন্ধুটা খুব ভালো মানুষ, ওকে কষ্ট দিও না কখনো। আমি জীবনে ভুল করেছি, সেখান থেকে শিখেছি ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে দিতে হয় না। ভালো থেকো তোমরা। তারপর আরুষের দিকে ফিরে কেমন একটা গলায় বলে, আমি যাই আরুষ, তোমরা কথা বলো। আরও শুকনো গলায় বলে। আচ্ছা, প্যারিস যাবার আগে এসো আবার। মিম ঠোঁট চেপে চোখের জল আটকায়। তারপর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে পড়ে। আরুষ লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলে, বসো রাজকন্যা। রাজনা চুপচাপ বসে পড়ে। একটু আগের রাগটা উধাও। মিমের কথাগুলো বুকের ভেতর কোথায় যেন নাড়া দিয়ে গেছে। তাহলে ও ঠিকই করেছে আরুষকে হারিয়ে যেতে না দিয়ে। আরুষ মুখ তুলে তাকায়। রাজনার মুখটা আজ বাসি ফুলের মতোই মলিন, কেমন অসহায়ের মতো মুখ নিচু করে বসে আছে। রাজনা মুখ তুলে তারপর আকুল গলায় বলে, আরুষ, আমি আর পারছি না। তোমার সঙ্গে কথা না বলতে পেরে ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আরুষ টের পায় ওর মনের ভেতর জমে থাকা অভিমানের হিমবাহ গলতে শুরু করেছে। ও কাছে এসে শক্ত করে ওর হাত ধরে বলে, আমিও কষ্ট পাচ্ছি রাজন্যা, তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব না। রাজনা কেঁদে ফেলে। দুহাত দিয়ে শক্ত করে আরুষকে জড়িয়ে ধরে। বুকের ভেতর মুখ গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। আরুষ পরম মায়ায় ওর পিঠে হাত বুলিয়ে দেয়। একটা সময় সব মান অভিমান মিটে যায়। ঘুমট হয়ে থাকে, আকাশে সূর্য ওঠে। আরুষ চিন্তিত গলায় বলে, কিন্তু ওই আশিককে তুমি আমাদের ব্যাপারটা খুলে বলেছ, ওকে সামলাবে কি করে? রাজনা কঠিন গলায় বলে, ওর কোনো এখতিয়ারই নেই তোমার আমার মাঝে আসার। আমি ওকে ফোন করে বলতাম কথাটা, কিন্তু পরে ভাবলাম সামনাসামনি ডেকে কথাটা বলবো। ওর কত বড় সাহস তোমার চেম্বারে এসে হুমকি দিয়ে যায়। আরুষ আদরের গলায় বলে, আমি তাতে ভয় পাইনি। তুমি ভালোবাসলে আমার আর কাউকে ভয় নেই রাজন্যা। রাজনা আহ্লাদি গলায় বলে, আমিও আর কাউকে ভয় পাই না। এরপর যেদিন তোমার চেম্বারে আসবো সেদিন বোরকা ছাড়াই আসবো, আর কোনো লুকোচুরি নেই। আরুষের মনের আকাশে রামধনু উঠে 7 রঙের শুক্রকে ছুঁয়ে ছুঁয়ে যেতে থাকে। আশিক মাথা নিচু করে রাজনার মা ওয়াহিদার বেডরুমে বসে আছে। রাজনায় ডাকিয়ে এনেছে। তার আগে রাজনা মাকে সব খুলে বলেছে। আরুষের সঙ্গে ওর পরিচয়, ভালো লাগার সব। ওয়াহিদা মনোযোগ দিয়ে মেয়ের কথা শুনছেন। যতটুকু বুঝেছেন তাতে মেয়ে প্রেমে পড়েছে এটা নিশ্চিত। কিন্তু এতদিন আশিকের সঙ্গে এমন করে মেশার পর এই ছেলেকে না করবে কি করে, তাই মাথায় ধরছে না। এদিকে আশিক ব্রু কুচকে ভাবছিল আজ ওকে রাজনার রুমে যেতে দেয়নি, ওর মায়ের রুমে এনে বসিয়েছে। তার মানে ও যা সন্দেহ করেছে তাই। ভেতরে ভেতরে একটা জেদ চেপে বসে, ও ছেড়ে দেবে না। এই সময় রাজনা ভেতরে ঢোকে।
আশিক ঘুরে তাকায়। তোমার রুমেই বসতাম, আমারও কিছু কথা আছে তোমার সাথে। রাজন্যা মাথা নেড়ে বলে, আমার রুমে একটু অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ হচ্ছে, এখানেই বসি। কথাটা বলে রুমের দরজা ভেজিয়ে দেয়। তারপর গলা খাকারি দিয়ে বলে, তোমার কথা শোনার আগে আমার কথাগুলো বলে নেই, হতে পারে এরপর তোমার কথা বলার আর দরকারই পড়লো না। আশিক চোয়াল শক্ত করে বলে। আচ্ছা, শুনি তোমার কথা। রাজন্যা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, আশিক, তোমার সঙ্গে আমার কাজের সম্পর্কে পরিচয়, তারপর একটা সময় আমরা কাছাকাছি এসেছি, এটা সত্যি, কিন্তু তোমাকে বিয়ে করব এই ভাবনা আমার মাথায় ছিল না। আমি আসলে শাহেদের পর আর কাউকে বিয়ে করব ভাবিনি। তোমার সঙ্গে বন্ধুত্বের খাতিরে সম্পর্কটা অনেক দূর এগিয়েছিল, কিন্তু আমি এখন সেটা থেকে সরে আসতে চাই। আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি তাকেই বিয়ে করব। আশিক চোখ মুখ শক্ত করে বলে, আর আমি তাহলে তোমার 2 দিনের ফুর্তির সঙ্গী ছিলাম, এখন নতুন মানুষ পেয়ে আমাকে ব্যবহার করার টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিচ্ছ? রাজন্যা উঁচু গলায় বলে, বাজে কথা বলবে না। আমি তোমাকে কখনোই ভালোবাসি বলিনি, কিংবা বিয়ে করব সেটাও বলিনি। হ্যাঁ, সেই সময়টা আমি মানসিকভাবে এলোমেলো ছিলাম, তাই তোমার সঙ্গে আমার অনেকগুলো ভুল মুহূর্তের সৃষ্টি হয়েছে। আমি এখন আমার ভুলগুলো শুধরে নিতে চাই। আশিক বাঁকা হাসি হেসে বলে, তুমি একা চাইলে তো হবে না, আমারও চাইতে হবে। সেই ক্ষেত্রে আমি ভুলটা শুধরাতে চাই না। রাজন্যা ওর চোখে চোখ রেখে বলে, তোমার চাওয়া পাওয়ার সাথে আমার চাওয়া পাওয়ার আর জড়িয়ে নেই। এই কথাটা তোমার মাথায় যত তাড়াতাড়ি ঢুকবে ততই মঙ্গল। আশিক ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না, রাজন্যাকে কঠিন কথা বলে টলানো যাবে না, একটু নরম গলায় কিছু বলে দেখবে। আশিক এবার কৃত্রিম মন খারাপ বলে গলায় বলে, রাজন্যা, তুমি ওই ডাক্তারের সঙ্গে কোনোদিন সুখী হতে পারবে না। তুমি আর আমি একই প্রফেশনের লোক, আমাদের কাজে কত মানুষের সঙ্গে মিশতে হয়, সারা রাত জেগে গান রেকর্ড করতে হয়। অন্য কোনো মানুষ কিন্তু এগুলো মেনে নিবে না, ভুল বুঝবে। রাজন্যা একটু থমকায়, তারপর গম্ভীর মুখে বলে, আরুষ 8-10টা মানুষের মতো না, ও আমার কাজের ব্যাপারটা বুঝবে, আর সেটুকু জেনেই আমি ওকে ভালোবেসেছি। তুমি আমার ব্যাপারে আর না ভাবলেও চলবে। আশিক টের পায় ওর আবার রাগ উঠে যাচ্ছে। ও উদ্ধতে গলায় বলে, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। রাজন্যা এবার কঠোর গলায় বলে, আমি যেটা বলেছি সেটাই চূড়ান্ত, তুমি এবার আসতে পারো। এর মাঝে ওয়াহিদা ভেতরে ঢুকতে আশিক হিস করে বলে, আন্টি, রাজন্যাকে বোঝান বিয়ে করলে আমাকেই করতে হবে। ওই ডাক্তারের কথা যেন মাথা থেকে ঝেড়ে ফেলে, না হলে ভীষণ খারাপ হয়ে যাবে। ওয়াহিদা এবার কড়া গলায় বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে হুমকি দিচ্ছ আর যাকে খুশি তাকে বিয়ে করবে। এখন তুমি আসো। আশিক একবার ওয়াহিদার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকায়, তারপর রাজন্যার দিকে ফিরে বলে, ভীষণ ভুল করলে, দেখো আমি কি করি তোমার। আশিক ধুপধাপ করে চলে যায়। রাজন্যা মেজাজ খারাপ করে ওর চলে যাবার পথের দিকে তাকিয়ে থাকে। আজকের পর ওর সঙ্গে আর গান করা হবে না, তাতে ওর ক্যারিয়ারের অনেকটা ক্ষতি হবে, কিন্তু সেটা সাময়িক। ওর মতো অন্য ভালো গীতিকার সুরকার নিশ্চয়ই ও পেয়ে যাবে। অনেকে লাইন দিয়ে বসে আছে ওর সঙ্গে কাজ করার জন্য। ওয়াহিদা এবার নরম গলায় বলে, হ্যাঁ, একদিন আরুষ ছেলেটাকে বাসায় নিয়ে আয়, একটু কথা বলে। রাজন্যা এবার স্বাভাবিক হয়, মায়ের গলা জড়িয়ে বলে, খুব শীঘ্রই নিয়ে আসবো মা। ওয়াহিদা এতদিনে নিশ্চিন্ত বোধ করে। যাক, যেমন চেয়েছিল রাজন্যা শেষ পর্যন্ত তেমন একটা ছেলেকেই বিয়ে করছে। এবার নিশ্চিন্ত। রাজন্যা নিজের রুমে গিয়ে আরুষকে ফোন করে সব খুলে বলে। সব শুনে আরুষ চিন্তিত গলায় বলে, তোমার নামে ও না বদনাম ছড়ায়। রাজন্যা শক্ত গলায় বলে, ও যা ইচ্ছে বলুক, তুমি পাশে থাকলে আমি সব ঝড় সামলে নিতে পারবো। আরুষ গাঢ় গলায় বলে, আমি তোমার হাতটা শক্ত করে ধরে আছি, ভালোবাসি রাজন্যা। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় রাজন্যা। আজ অনেক শান্তি লাগছে। আশিকের ঝামেলাটা মাথা থেকে নামিয়ে ফেলতে পেরে স্বস্তি লাগছে, আর মা সাপোর্ট দেয়াতে আরও বেশি ভালো লাগছে। সেদিন রাতে আরুষের সঙ্গে অনেক রাত জেগে কথা বলে, তারপর রুমের বাতি নিভিয়ে শুয়ে পড়ে। কোলবালিশটা বুকে চেপে আরুষের মুখটা কল্পনা করে অনেক চুমু খায়। বুকের ভেতর আরুষকে কাছে পাবার আশঙ্কা তীব্র হয়। ঠিক এই সময় ওর মোবাইলে টুন করে একটা মেসেজ আসার শব্দ হয়। আরুষ মেসেজ পাঠালো। অন্ধকারে হাতরে মোবাইলটা হাতে নেয়, তারপর খুলতে দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে আশিকের নম্বর থেকে। নিশ্চয়ই আবার সেই পুরোনো প্যাঁচা। দেখবে না ভেবে মেসেজটা খোলে, কিছু লেখা নেই, শুধু ওর একটা ছবি পাঠিয়েছে। ছবিটা পেছন থেকে তোলা, একটা পাশ থেকে ওর মুখের একটা পাশ দেখা যাচ্ছে।
ছবিটা সব কিছু ঠিকঠাক, কিন্তু একটাই সমস্যা, ছবিতে রাজনার গায়ে কোনো কাপড় নেই। নূর একটা ছবি। রাজনা টের পায় ওর তলপেট খালি হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে তীব্র শ্বাসকষ্ট হতে থাকে। ও ইনহেলারটা খুঁজে পেতে বার করে, জোরে জোরে টানতে থাকে, আর তখনই আরেকটা মেসেজ আসে। এমন আরও কিছু ছবি আছে আমার কাছে। রাজনা টের পায় ইনহেলারটা আজ কিছুতেই কাজ করছে না, ওর শ্বাসকষ্ট বেড়েই চলেছে।